আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগতম জানাচ্ছি ভূগোল ও পরিবেশ ক্লাসে। তো নবম দশম শ্রেণীর এই সাবজেক্টের অনেকেরই হয়তো সমস্যা থাকতে পারে, বা হয়তো আর্টসের বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এই সাবজেক্টে অনেক প্রবলেম হয়, আর অধিকাংশই এই সাবজেক্টের বিষয়গুলো বিজ্ঞানের সাথে কিন্তু রিলেটেড। ঠিক আছে, তো এখানে অবশ্যই বোঝার আছে, কারণ শুধু কি বলে মন গড়া বিষয়গুলো লিখে দিলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। হ্যাঁ, আর ভূগোলের একটা মজার বিষয় হচ্ছে এখানে খুব বেশিও যে লিখতে হয় বিষয়টা কিন্তু এরকম না। কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলো তো মোটামুটি সৃজনশীল একটু লেখা লাগে, বাট সবগুলো চ্যাপ্টার কিন্তু না। ওকে, তো আর কথা না বাড়িয়ে তাহলে আমরা ভূগোল ও পরিবেশে আজকে আমাদের প্রথম ক্লাস। তো অবশ্যই ক্লাস রিলেটেড যদি কোনো প্রশ্ন যদি থেকে থাকে, কোনো বিষয় যদি বুঝতে সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করার। ওকে, তো আমরা এই কোর্সটা মূলত সম্পূর্ণ ফ্রি থাকবে, আর আপনারা প্লেলিস্টে গেলেই কিন্তু পেয়ে যাবেন। তো আলাদা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট কিন্তু দিয়ে দেওয়া থাকবে, সেখানে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, তো আমরা প্রথম ক্লাস তাহলে শুরু করতেছি। তো আমি এখানে মূল বইয়ের যে পিডিএফটা সেটা নিয়েছি যাতে আপনাদের একটু সুবিধা হয়। আচ্ছা, ওকে। আচ্ছা, তো এটা আমাদের প্রথম অধ্যায় থেকেই আমরা স্টার্ট করব। ঠিক আছে, একে একে করে আমরা অন্যান্য অধ্যায়গুলোতেও যাব। প্রথম অধ্যায়টা খুব বেশি একটা বড় না, ইম্পর্টেন্ট যেগুলো আছে আমি সেগুলোই কিন্তু বলবো। হ্যাঁ, আর আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা ভিডিওর পাশাপাশি আপনারা বইও খুলে অলরেডি মার্কার দিয়ে হাইলাইট করে রাখবেন। ঠিক আছে, বা যারা এটা বুঝতেছেন না যে কোন অধ্যায়ের কতটুকু ইম্পর্টেন্ট আছে কতটুকু নাই, এটার জন্যই মূলত এই ক্লাসগুলো নেওয়া, আর মূল বইটা নিয়ে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো আমরা তাহলে স্টার্ট করতেছি। তো প্রথম অধ্যায়টা আমাদের ভূগোল ও পরিবেশ। হ্যাঁ, আপনাদের সাবজেক্টের সাথেই কিন্তু রিলেটেড। আচ্ছা, তো সবার ফার্স্টে আমাদের প্রথম এইটুকু অংশে তেমন কিছু নাই, আপনি চাইলে পড়তে পারেন। ওকে, তো আমরা পরবর্তী বিষয়টায় যাব। ওকে, এখান থেকে মূলত আপনার পড়া শুরু, অর্থাৎ ভূগোলের যে ধারণাটা, অর্থাৎ ভূগোলের এখানে উৎপত্তি, তারপরে আবার মূল যে বিষয়টা আছে, মানে বেসিক কনসেপ্টটা এখানেই কিন্তু দেওয়া আছে। আর এটা অবশ্যই স্কিপ করবেন না আপনারা। হ্যাঁ, কারণ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূগোলের যে ধারণাটা আছে। ওকে, তো ভূগোলের ধারণার মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেটা আমরা একটু বলে রাখি। হ্যাঁ, ওকে, সো আমরা আচ্ছা, এখানে আমরা হাইলাইটার ব্যবহার করি, এটা মনে হয় বেশি ভালো হয়। ঠিক আছে, অন টেক্সট অনলি হাইলাইট। ওকে, আচ্ছা, তো সবার ফার্স্টে আমাদের যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ দেখেন, এখানে ভূগোলের ধারণার মধ্যে দেখেন আমাদের বলা হচ্ছে যে পৃথিবী, আচ্ছা আমরা পৃথিবীতে বাস করি। আচ্ছা, এখানে অনেক কিছুই দেওয়া আছে, তবে হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ এই যে এটা, এই যে মানুষের আবাসভূমি হিসেবে। ঠিক আছে, ওকে, আচ্ছা ভালো একটা নিয়ে নেই। এই যে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই ভূগোল। হ্যাঁ, এই লাইনটা আসলে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, তো অবশ্যই আপনারা লিখে দিবেন। আচ্ছা, আমি নর্মাল ভাবে মার্ক করতেছি। হ্যাঁ, হাইলাইটার দিয়ে তেমন একটা ভালো লাগতেছে না, একটু কমায় দিই। হুম, আচ্ছা, তো এই লাইনটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই লাইনটা আপনারা চাইলে ভূগোলের সংজ্ঞা হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন, অর্থাৎ মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাই ভূগোল। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে পৃথিবীর ভেতরে এবং পৃথিবীর বাহিরে যা কিছু আছে, সহজ ভাষায় আপনি নিজের ভাষায় করে দিলেও হবে, এটা কোনো সমস্যা নেই। কারণ ভূগোলের সংজ্ঞা কিন্তু আসে যে ভূগোল কি বা কাকে বলে, তো সৃজনশীলে এটা আসতে পারে। আর পরবর্তী লাইনটা অনেক গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ সিকিউ দুইটাতেই আসে। সেটা এই যে ইংরেজিতে জিওগ্রাফি শব্দটি ভূগোল শব্দ থেকে এসেছে, আর প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম এই জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম যে গ্রিসের যে ভূগোলবিদ ইরাটোস্থেনিস, এই নামটা অবশ্যই খেয়াল রাখবেন। ইরাটোস্থেনিস সর্বপ্রথম কি জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন। আর জিও এবং গ্রাফি এই দুইটার আলাদা আলাদা করে শব্দের অর্থগুলো যেগুলো, সেগুলো অবশ্যই ভালো করে পড়বেন। হ্যাঁ, কারণ এই দুইটা মিলেই কি জিওগ্রাফি শব্দটা আসছে। হ্যাঁ, আর জিওগ্রাফি শব্দটা অনেকেই গ্রিক শব্দ হিসেবে কিন্তু ভুল করেন। না,
আসলে কিন্তু এরকম না। জিওগ্রাফি শব্দটা হচ্ছে ইংরেজি শব্দ, এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে যে জিওগ্রাফি কি শব্দ। নর্মালি আমরা অধিকাংশই গ্রিক শব্দ হিসেবেই জানি, গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ। তবে হ্যাঁ, জিওগ্রাফি শব্দটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড থেকে আসছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর পরবর্তীটা হচ্ছে যে জিও শব্দের অর্থ হচ্ছে ভূ, ঠিক আছে। আচ্ছা, যেগুলো আমি মার্ক করে দিছি সেগুলো অবশ্যই হচ্ছে মার্ক করে রাখবেন, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো জিও শব্দের অর্থ হচ্ছে ভূ, আর পৃথিবী, ভূ বা পৃথিবী, হ্যাঁ, ভূ বা পৃথিবী ওই একই কথা। আর গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা, আর জিওগ্রাফি শব্দটার অর্থ হচ্ছে পৃথিবী বর্ণনা। ওকে। আচ্ছা, আর এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে যে ব্রিটিশ ভূগোলবিদ ম্যাকনি, যেটা তিনি হচ্ছে যে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকেই হচ্ছে বলা হচ্ছে ভূগোল। আচ্ছা, কয়েকজন ভূগোলবিদের এখানে সংজ্ঞাগুলো দেওয়া আছে, তো সংজ্ঞাগুলো একটু পড়ে যান, হ্যাঁ। তবে এখানে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটাই আমি মার্ক করতেছি। ওকে, তো এগুলো না মার্ক করলে চলবে। এইটা বেশি গুরুত্বপূর্ণ, যে জার্মান ভূগোলবিদ কার্ল রিটার ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। এটা অনেক বেশি এক্সামে আসে যে ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কে। ঠিক আছে, এটা হচ্ছে জার্মান ভূগোলবিদ কার্ল রিটার। ওকে, তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন, তো এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর এখানে এত সালে, আচ্ছা এইটা তেমন একটা ইম্পর্টেন্ট না। এখানে আমরা পরবর্তীতে আসি যে আমাদের ওইখান থেকে অতটুকু ইম্পর্টেন্ট, অতটুকু পড়লেই হবে। ঠিক আছে, কারণ ভূগোলের মেইন কনসেপ্টটা আশা করি আপনার এখান থেকে চলে আসবে। এরপর আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে ভূগোলের পরিধি। ঠিক আছে, পরিধি হচ্ছে মানে কি, এটা তো আমরা মোটামুটি সকলেই জানি, অর্থাৎ এটার সীমানা বা কতটুকু আছে, এটার লিমিটেশন, এই বিষয়টাই মূলত বলা হচ্ছে, অর্থাৎ স্কোপ অফ জিওগ্রাফি। অর্থাৎ এটা কেন বলা হচ্ছে যে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, তারপরে কি নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তা ধারণার বিকাশ, অর্থাৎ এই সব কিছুই হচ্ছে কি ভূগোলের পরিধিকে হচ্ছে কি আপনার ভূগোলের পরিধির মধ্যেই কিন্তু পড়ে। অর্থাৎ এখানে কিছু বিষয় আছে, যেমন দেখেন, এটা পরবর্তীতে আমরা জানতে পারবো যে যে ভূমিরূপ বিদ্যা, তারপরে আবহাওয়া বিদ্যা, সমুদ্র বিদ্যা, এই প্রত্যেকটাই হচ্ছে কি ভূগোলের এক একটা সেক্টর, ঠিক আছে, এক একটা শাখা। ঠিক আছে, যে অর্থনীতি, রাজনীতি, এই সবগুলোই কিন্তু ভূগোলের অন্তর্ভুক্ত আছে। কারণ আমি এর আগেই বলেছিলাম যে ভূগোলের অন্তর্ভুক্ত কি কি থাকবে, পৃথিবীর ভিতরেও যা আছে তা, আবার কি পৃথিবীর বাহিরেও কিন্তু কি ভূগোলের অন্তর্ভুক্ত বিষয় থাকতে পারে। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা হচ্ছে আসি যে এই যে বইয়ের যে ছকটা আছে, এই ছকটা খুব ভালো করে আপনারা পড়বেন। কারণ আছে, কারণ এই ছক থেকেও অনেক সময় আপনাদের প্রশ্ন কিন্তু থাকে। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ। আর বেশি গুরুত্ব দিয়ে পড়বেন আপনারা এই যে এই যে মানব ভূগোল যেটা আছে, মানব ভূগোলটা আসলে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই মানব ভূগোল থেকেই আপনার অধিকাংশ সময়ে আপনার প্রশ্ন আসে। ঠিক আছে, কারণ মানব ভূগোলটা হচ্ছে অনেক বিস্তৃত এবং হচ্ছে অনেক বড়। আর মানব ভূগোলে কি কি আছে অবশ্যই খেয়াল রাখবেন, এই যে অর্থনৈতিক, জনসংখ্যা, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, সামাজিক, দুর্যোগ। ঠিক আছে, প্রতিটা হচ্ছে এক একটা সেক্টর। তো আশা করি আপনারা বুঝতেও পেরেছেন যে এই সেক্টরগুলো কেন আলাদা আলাদা করে রাখা হয়েছে, কারণ ভূগোল একটা নর্মাল কনসেপ্ট কিন্তু না, এটা ব্যাপক আলোচনার কিন্তু বিষয় আছে। ঠিক আছে। ওকে, আর প্রাকৃতিক ভূগোলের মধ্যে যে দুইটা বিষয়, সেটা হচ্ছে জীব ভূগোল আর একটা হচ্ছে জলবায়ু বিদ্যা। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো এখন আমরা একটু যাব যে ভূগোলের যে শাখাগুলো আছে সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা কিন্তু করব। ঠিক আছে, আর ভূগোলের শাখাগুলোর মধ্যে সবগুলো যে ইম্পর্টেন্ট তা কিন্তু না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলতেছি। প্রাকৃতিক ভূগোলের যে সংজ্ঞাটা আছে, প্রাকৃতিক ভূগোলের মধ্যেই কিন্তু এগুলো পড়বে। প্রাকৃতিক ভূগোলের মধ্যে কোনটা পড়বে, এই যে জীব ভূগোল, জলবায়ু, তারপরে ভূমিরূপ বিদ্যা, মৃত্তিকা। মৃত্তিকা মানে তো আমরা জানি, মৃত্তিকা মানে হচ্ছে কি মাটি। ঠিক আছে, এরপর সমুদ্র বিদ্যা, এটা অনেক গুরুত্বপূর্ণ, সমুদ্র বিদ্যাটা অনেক সময় পরীক্ষায় আসে। তো প্রাকৃতিক ভূগোলটা মূলত কাকে বলে, এটা সংজ্ঞাটা অবশ্যই ভালো করে পড়বেন। এখান থেকে এই পর্যন্ত বলা হচ্ছে যে ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যকর বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে। ঠিক আছে, ভৌত পরিবেশ নর্মালি বলতে প্রাকৃতিক পরিবেশটাকেই কিন্তু ইন্ডিকেট করতেছে, মানে ন্যাচারাল বিষয়গুলো, হ্যাঁ, অর্থাৎ যেগুলো প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত সেগুলো বিষয় নিয়ে যেগুলো থাকবে, মানে অন্তর্ভুক্ত থাকবে এই বিষয়বস্তু, এই উপাদানগুলো, সেগুলোকে নর্মালি প্রাকৃতিক ভূগোল বলা হচ্ছে। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যে এই যে পৃথিবীর ভূমিরূপ, তারপরে হচ্ছে এর গঠন প্রক্রিয়া, তারপরে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, এগুলো হচ্ছে আপনার কি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়।
আচ্ছা, এগুলো নিয়ে আলাদা একটা চ্যাপ্টারও কিন্তু আছে। চ্যাপ্টারের মধ্যে অন্তর্ভুক্ত বিষয় আমরা পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে ২ অধ্যায়, ৩ অধ্যায়, ৫ অধ্যায় এগুলোতে আমরা বিষয়গুলো জানবো। ঠিক আছে? সহজ ভাষায় এই ১ম অধ্যায়টা আপনাদের মেইন কনসেপ্ট হিসেবে দেওয়া হয়েছে। জাস্ট বেসিক কনসেপ্ট। আচ্ছা, তো ১ম এ যে বিষয়টা গুরুত্বপূর্ণ আম এখান থেকে আপনারা ভূমিরূপ বিদ্যাটা ভালো করে পইড়েন। কারণ ভূমিরূপ বিদ্যাটা হচ্ছে এই যে একটি গ্রহের নগ্নিভবন এবং ক্ষয়ীভবন। আচ্ছা, এটা নিয়ে আলাদা ৪ অধ্যায়ে আলাদা বিস্তারিত আলোচনা আমি করব। বাট আপাতত এতটুকু জেনে নেন যে নগ্নিভবন এবং ক্ষয়ীভবনটা হচ্ছে আপনার মাটির সাথে হচ্ছে রিলেটেড। ঠিক আছে? অর্থাৎ মৃত্তিকার সাথে কিন্তু রিলেটেড। কারণ এখানে যেহেতু ভূমিরূপ বিদ্যা বলেছে। ঠিক আছে? আর কারণ ভূমিরূপ বিদ্যার মধ্যে অনেক বিষয় কিন্তু অন্তর্ভুক্ত থাকে যে মাটির যে টেক্সচার, তারপর হচ্ছে মাটির রং, তারপর হচ্ছে মাটির পানি ধারণ ক্ষমতা, এগুলো অন্যান্য বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সহজ ভাষায়। ঠিক আছে? আর এরপরে আমাদের কি আছে? এরপরে হ্যাঁ, সমুদ্র বিদ্যাটা যেটা এটা অনেক ভালো করে পড়বেন। ঠিক আছে? কারণ সমুদ্র বিদ্যা থেকেই সবসময় প্রশ্ন বেশি আসে। আর এটা অবশ্যই খেয়াল রাখবেন এই যে পৃথিবীর প্রায় ৩/৪ হচ্ছে সমুদ্র। ঠিক আছে? এটা অনেক ক্ষেত্রে পরীক্ষায় কিন্তু আসে। অর্থাৎ ৩ মানে ৪ ভাগের মধ্যে ৩ ভাগই হচ্ছে আমাদের সমুদ্র দিয়ে হচ্ছে ঘেরা। আর বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রের যোগাযোগ, তারপরে সমুদ্রের উত্থান, তারপরে অবনমন, তারপরে হচ্ছে অর্থাৎ ময়েশ্চার, তারপরে এই যে সমুদ্রের পানি, রাসায়নিক গুণাগুণ। কারণ রাসায়নিক গুণাগুণ কেন বলা হচ্ছে? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বিভিন্ন দেশের সমুদ্রের পানির কালারও কিন্তু সেম না। এখানে কিন্তু আপনার পিএইচ এর একটা ব্যাপার আছে। তারপরে আবার সামুদ্রিক মানে জীবেরও একটা ব্যাপার আছে। তো এরকম অনেক গুণাগুণ কিন্তু থাকবে। এজন্য রাসায়নিক গুণাগুণের কথা বলা হয়েছে। আবার লবণাক্ততা নির্ধারণ, কারণ লবণাক্ততাও কিন্তু সেম থাকে না। তো এইগুলো বিষয় নিয়ে মূলত এই যে সমুদ্রবিদ্যায় আলোচনা করা হয়। তো অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে মানব ভূগোলের যে সংজ্ঞাটা আছে সেটা অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন। আর মানব ভূগোল বলতে মানুষের কাজে যেগুলো নিয়োজিত থাকে, যে ভূগোলের যে কর্মকাণ্ডগুলো, ঠিক আছে? আপনি উদাহরণ দেখলেই বুঝতে পারবেন। এই যে অর্থনৈতিক ভূগোল, কারণ মানে অর্থনীতির বিষয়গুলো কি মানুষের দ্বারা পরিচালিত হয়। তারপরে হচ্ছে আপনার জনসংখ্যা, তারপরে আঞ্চলিক ভূগোল, রাজনৈতিক, সংখ্যাতাত্ত্বিক। আচ্ছা, সংখ্যাতাত্ত্বিকটা একটু ভালো করে পড়ে যান, তো এটা অনেক ভালো। অর্থাৎ এটা পরিসংখ্যান রিলেটেড বিষয়গুলো থাকবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে নগর ভূগোল যেটা আছে, নগর ভূগোল। হ্যাঁ, নগর ভূগোলটা ইম্পর্টেন্ট আছে। অর্থাৎ নগরায়ন, তারপরে এই যে নগরের কেন্দ্রীয় এলাকা, নগরীয় বস্তি, অর্থাৎ নগর পরিকল্পনার যে বিষয়টা আছে, অর্থাৎ এটাকে আমরা নর্মাল ভাবে সিটি কর্পোরেশনের সাথে কিন্তু তুলনা করতে পারি। ঠিক আছে? কারণ তাদের মূল কাজ মূলত কি থাকে? নগরটাকে বা সিটিটাকে আরো বেশি উন্নত করা। ঠিক আছে? ডেভেলপ করা। তো এইগুলো বিষয় হচ্ছে কি নগর ভূগোলের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। ওকে? তো এগুলো বিষয় অনেক গুরুত্বপূর্ণ। তো অবশ্যই সংজ্ঞা এবং উদাহরণগুলো যেগুলো আছে সেগুলো অবশ্যই ভালো করে আপনারা পড়বেন। তো এটা অনেক বেশি ভালো হয়। ওকে, তো এই ছিল এখনকার ক্লাস। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসই হবে হচ্ছে আমাদের এই ১ম অধ্যায়ের শেষ ক্লাস। পরবর্তী ক্লাসে হচ্ছে মূলত আমরা পরিবেশের ধারণা, তারপরে হচ্ছে পরিবেশের সংজ্ঞা, পরিবেশের প্রকারভেদ এগুলো নিয়ে জানবো। এগুলো জানলেই আমাদের ১ম অধ্যায় শেষ হয়ে যাবে। ওকে? তো যেগুলো আমি মার্ক করেছি তা আপনারা অবশ্যই ভালো করে বাসায় ভালো করে কয়েকবার রিডিং পড়লেই কিন্তু হয়ে যাবে। তো ১ম অধ্যায় খুবই ইজি আছে। ঠিক আছে? আপনি 9-10 যেই ক্লাসেই থাকেন না কেন, আপনি হচ্ছে খুব ইজিলি একদিনেই কিন্তু শেষ করতে পারবেন ১ম অধ্যায়। ওকে, তো তারপরেও যাদের সমস্যা আছে তারা হচ্ছে চাইলে ভিডিও পজ করে লাইনগুলো দাগিয়ে রাখতে পারেন পেন্সিল দিয়ে। তো এটা অনেক অনেক বেশি ভালো হয়। আশা করি আপনাদের অন্য কোনো টিচার লাগবে না। তো ক্লাসগুলো সম্পূর্ণই ফ্রি থাকতেছে। ইউটিউবে ফ্রি অ্যাক্সেস থাকবে সকলের জন্য। ওকে, আর যারা হচ্ছে ফেসবুক পেজে আমাদের সাথে জয়েন করতে চান, আপনাদের স্ক্রিনে কিন্তু আমাদের ঠিকানা কিন্তু দেওয়াই আছে, গেম অফ স্টাডি অফিসিয়াল। তো সেখানে গেলেই আমাদের ফেসবুকেও আপনারা চাইলে জয়েন করতে পারবেন। ওকে, তো আমি আবির স্যার তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দ্বিতীয় ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। তো অবশ্যই আর যদি কোনো জায়গায় যদি সমস্যা থেকে থাকে, কোনো কথা বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু প্রবলেম যদি থেকে থাকে কোনো কিছুতে, তো তাহলে অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সমাধানের। ওকে, তো